বুঝলেন তো, ক্লাসে আসি তো, আসো না অনলাইনে, আচ্ছা ঠিক আছে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ফার্স্ট ইয়ার বিএসসি ল্যাবরেটরি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ব্লাড চ্যাপ্টারের আরবিসি ব্রেকডাউন অ্যান্ড মেটাবলিজম থেকে শুরু করব। আমরা জানি আরবিসি হলো তোমার ব্লাড যে সেলগুলো আছে সেই ব্লাড সেলের মধ্যে আরবিসি হলো মেইন বাস্ট অফ সেল। তাছাড়া আর বাকি সেলগুলো আছে আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট। আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট। পেজ নাম্বার হলো এই পেজ নাম্বার 130 মেবি, পেজ নাম্বার 130 কেমন? আচ্ছা, যারা একটু অনলাইনে আছে ওরা একটু কমেন্টসে লিখবে, কমেন্টসে লিখলে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা ছবি দেখা যাচ্ছে কিনা বলবে, তাহলে আমাদের একটু দেখাতে সুবিধা হয় আর কি। তাহলে আরবিসি হলো রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেলটা তোমরা বইয়ের মধ্যে লেখা আছে, when the red blood cell have lived out of their lifespan about 120 days, become too fragile and to exist in the circulatory system, and their cell membrane rupture and released hemoglobin phagocytes by tissue macrophage throughout the body. Then the hemoglobin is split in the following ways: globin and heme. আলটিমেট কথা হচ্ছে তোমার আমাদের আরবিসির লাইফ স্প্যান হলো 120 দিন। আরবিসির লাইফ স্প্যান 120 দিন। 120 দিন পর আরবিসিটা ভেঙে তোমার দুইটা পার্ট হয়ে যাবে, একটা হলো তোমার হিম আর একটা হলো গ্লোবিন। কোথায় ভাঙবে তোমার মাইক্রোভাস্কুলার রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম নামে যে সিস্টেমটা আছে ওইখানের মধ্যে সে ভেঙে যাবে। ভেঙে গিয়ে তোমার সেই দুইটা পার্ট স্প্লিট হয়ে যাবে, একটা হলো হিম আর একটা হলো গ্লোবিন। কেমন? আচ্ছা, আমি একটু ডায়াগ্রামটা দেখালে তোমরা আরও ইজিলি বুঝতে পারবে। তাহলে একটা ফ্রেজাইল, স্যার ঝাপসা বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওই ফ্রেজাইল রেড ব্লাড সেলটা তোমরা তোমাদের বইয়ের মধ্যে যে 131 নাম্বার পেজ আর কি, 131 পেজ নাম্বার পেজে চলে আসো। দেখো, ফ্রেজাইল রেড ব্লাড সেল, দ্যাট মিন্স আরবিসিটা যখন 120 দিন হয়ে যাবে, 120 দিন হওয়ার পর সে কোথায় যাবে? সে রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেমের মধ্যে ঢুকবে। রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেমগুলো কী কী? রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেমগুলো হলো লিভার, স্প্লিন, এই অর্গানগুলোকে বলা হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে ঢোকার পর সেই দুটো পার্টে ভাগ হয়ে যাবে, একটা হলো হিম আর একটা হলো গ্লোবিন। কেমন? হিমটা কী হবে? হিম অক্সিজেনেস নামক একটা এনজাইমের সহযোগিতায় বিলিভার্ডিনে কনভার্ট হবে। কিসে কনভার্ট হচ্ছে? বিলিভার্ডিনে কনভার্ট হচ্ছে। সেই বিলিভার্ডিনটা আলটিমেট কী হবে? আনকনজুগেটেড বিলিরুবিন হবে। আনকনজুগেটেড বিলিরুবিন। এই আনকনজুগেটেড বিলিরুবিনটা লিভারের, দ্যাট মিনস লিভারে ঢুকে যাবে আর কি। কোথায় এন্ট্রি করবে? লিভারে এন্ট্রি করবে। তো লিভারে এন্ট্রি করার পর এটা কী হবে? এই আনকনজুগেটেড বিলিরুবিনটা লিভারে ঢোকার পর লিভারের এনজাইমের সহযোগিতায় সেই বিলিরুবিনটা কনজুগেটেড বিলিরুবিন হবে। কেমন? সেই কনজুগেটেড বিলিরুবিনটা ব্যাকটেরিয়াল অ্যাকশনের মাধ্যমে ইউরোবিলিনোজনে কনভার্ট হবে। ইউরোবিলিনোজনটা আবার অ্যাস্টার্কোবিলিনোজেন হবে এবং অক্সিডেশনের মাধ্যমে অ্যাস্টার্কোবিলিনোজেনটা অ্যাস্টার্কোবিলিন হয়ে ইন্টেস্টাইনাল কন্টেন্টের মাধ্যমে বের হয়ে চলে যাবে।
এই তোমরা তোমরা কি বুঝতেছো? তাহলে আমি বললাম এটা হলো ব্রেকডাউন অফ আরবিসি বা 120 দিন পর আরবিসির লাইফ সাইকেলটা কী হচ্ছে। তাহলে সেই ইউরোবিলিনোজেনটা অ্যাস্টারকোবিলিনোজেন হলো, অ্যাস্টারকোবিলিনোজেনটা অক্সিডেশনের মাধ্যমে অ্যাস্টারকোবিলিনে কনভার্ট হলো, এবং এই ইউরোবিলিনোজেনটা আবার তোমার কী হবে, লিভার থেকে বের হয়ে ব্লাডে চলে আসবে। ব্লাডে আসার পর সেই ইউরোবিলিনোজেনটা কিডনি হয়ে তোমার আবার কিডনিতে প্রবেশ করবে। সেখানে তাও আবার অক্সিডেশনের মাধ্যমে ইউরোবিলিনোজেনটা অক্সিডাইজড হয়ে ইউরোবিলিন হয়ে ইউরিন দিয়ে চলে যাবে। এটা হলো ফেট অফ আরবিসি। এটা একদম 5 স্টার দেন, আরবিসিটা কিন্তু একদম 5 স্টার দেন। এই আরবিসির ফেট অফ আরবিসিটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে কিন্তু। তাহলে আমাদের কোয়েশ্চেনটা ছিল আরবিসি ব্রেকডাউন অ্যান্ড মেটাবলিজম। আরবিসি ব্রেকডাউন অ্যান্ড মেটাবলিজম, এখান থেকে যে কোয়েশ্চেনটা কমনলি সবসময় আমরা পরীক্ষায় দেখে থাকি সেটা হলো কোয়েশ্চেনটা এইভাবে আসে, রাইট শর্ট অ্যাবাউট দ্য ফেট অফ আরবিসি আফটার 120 days। কোয়েশ্চেনটা এইভাবে আসবে, অথবা এটাই আসতে পারে শো ইন এ ফ্লো ডায়াগ্রাম দ্য ফেট অফ আরবিসি। ঠিক আছে, শো ইন এ ফ্লো ডায়াগ্রাম ফেট অফ আরবিসি যদি এইভাবে আসে, আপনারা শুধু উপরের এখানে যে কথাগুলো আছে এই কথাটা শুধু লিখবেন। শুধু হয় রেড ব্লাড সেল হ্যাভ লাইফ দেয়ার ওন লাইফ স্প্যান and become too fragile to exist in the circulatory system, and their cell membrane rupture and the released hemoglobin is phagocytized by tissue macrophage। উপরের এই কথাটা লেখার পর সরাসরি নিচের এই লেখাগুলো আসার আর প্রয়োজন নাই, আপনারা ওই ফ্লো চার্টটাতে চলে যাবেন। এই ফ্লো চার্টটাতে চলে যাবেন, কেমন? এই ফ্লো চার্টটাতে চলে যাবেন। এই ফ্লো চার্টটাতে একদম ইজিলি সব দেয়া আছে, দেখেন খুব সুন্দর করে বলা আছে। প্রথমে একটা ফ্রেজাইল আরবিসি বা আরবিসির যখন 120 দিন হবে, সেই আরবিসিটা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে প্রবেশ করবে। এখানে আপনারা রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেম, আমি যেখানে অ্যারো মার্ক দিচ্ছি এই জায়গাটাতে আপনারা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, এখানে আমি যেখানে অ্যারো মার্ক দিয়ে দেখাচ্ছি এই রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেমে এখানে আপনারা পাশে লিখে রাখেন আরবিসি, লিখে রাখেন লিভার এবং স্প্লিন। এটা আবার জিজ্ঞাসা করবে পরীক্ষায়, ভাইভাতে যদি আসে ভাইভাতে যদি জিজ্ঞাসা করে তাহলে বলবেন এটাকে আমরা বলছি লিভার এবং স্প্লিনকে আমরা রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেম বলছি, কেমন? তাহলে সেই আরবিসিটা রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেমে ভাঙার পর কী হবে? হিম হবে। হিম অক্সিজেনেস এনজাইমের মাধ্যমে বিলিভারডিন হবে। বিলিভারডিনটা আনকনজুগেটেড বিলিরুবিন হবে। আনকনজুগেটেড বিলিরুবিনটা লিভারে প্রবেশ করবে। লিভারে ঢোকার পর লিভারের এনজাইমের সহযোগিতায় সেটা কনজুগেটেড বিলিরুবিন হবে, এবং কনজুগেটেড বিলিরুবিনটা ব্যাকটেরিয়াল অ্যাকশনের মাধ্যমে ইউরোবিলিনোজেন হবে। ইউরোবিলিনোজেনটা অ্যাস্টারকোবিলিনোজেনে কনভার্ট হবে। সেই অ্যাস্টারকোবিলিনোজেনটা অক্সিডেশনের মাধ্যমে অ্যাস্টারকোবিলিন হয়ে আপনার ইন্টেস্টাইনাল কন্টেন্ট হয়ে চলে যাবে, কেমন? আর একটা হলো ওই বাকি ইউরোবিলিনোজেনটা আবার ব্যাকফ্লো হয়ে ব্লাডে আসবে, ব্লাড থেকে সেটা কিডনিতে, এবং কিডনি থেকে সেটা ইউরোবিলিনোজেনটা অক্সিডেশনের মাধ্যমে ইউরিন হয়ে অ্যাসকেট হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের আরবিসির ব্রেকডাউন বা ফেট অফ আরবিসি। এটা বুঝতেছেন কিনা? এটা কিন্তু পরীক্ষায় আসবে, এটা মাস্ট পরীক্ষা দিবে, এটা পরীক্ষায় আসবে, বা আমরা পরীক্ষা নিলে ওইখানে দিই, এটা আসবেই। আচ্ছা, এরপরে দেখেন, এরপরের পেজ নাম্বার 132 আছে আপনাদের ফ্রেজিলিটি অফ আরবিসি, ফ্রেজিলিটি টেস্ট অফ আরবিসি। এটা লাগবে না, আপনারা জন্ডিসতে চলে আসেন সরাসরি। তাহলে আরবিসি ব্রেকডাউন হওয়ার এবার পর আসেন জন্ডিস। এটা তো 5 স্টার দেন, জন্ডিসটা তো 5 স্টার দেন, এটাও খুবই ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, অনলাইনে এখন কে কে আছেন? শুধু মিজান নাকি আর কেউ আছেন অনলাইনে?
হ্যালো, হ্যাঁ নমস্কার। আমাকে তিনটায় পাবেন, তিনটে আসবেন, তিনটায় পাবেন। আচ্ছা মিজান আসো না সব। আচ্ছা তাহলে এবার আসো জন্ডিস, কেমন? তাহলে জন্ডিসের ডেফিনেশনটা তো আমরা আসি প্রথমে। হোয়াট ইজ জন্ডিস? Jaundice may be defined as yellow discoloration of skin, sclera and mucous membrane due to an increased bilirubin concentration in the body fluid above normal. আমরা একটু আগে দেখলাম আরবিসি তার লাইফ স্প্যান শেষ করার পর 120 দিন শেষ হওয়ার পর আরবিসিটা কী হচ্ছে, আরবিসিটা ব্রেকডাউন হয়ে হিম এবং গ্লোবিন হচ্ছে। গ্লোবিনটা প্রোটিন হিসেবে যুক্ত থাকছে আর হিমটা বিলিভারডিন হয়ে যাচ্ছে, এবং সেটা আবার বিলিভারডিনটা আনকনজুগেটেড বিলিরুবিন, সেখান থেকে কনজুগেটেড বিলিরুবিন এবং লিভারে প্রবেশ করছে এবং লিভারে ইউরিবিলিন হয়ে, লিভার থেকে ইউরিবিলিন হয়ে স্টুল দিয়ে চলে যাচ্ছে ইন্টেস্টাইনাল কন্টেন্টের সহযোগিতায়, অ্যাস্টারকোবিলিন হয়ে চলে যাচ্ছে, আর কিডনিতে ঢুকলে সেটা ইউরিবিলিন হয়ে ইউরিন দিয়ে পাস করে চলে যাচ্ছে। তাহলে আলটিমেট বিলিরুবিনটা কোত্থেকে আসবে? বিলিরুবিন আসবে কিন্তু আরবিসি ব্রেকডাউন থেকে। আরবিসি ব্রেকডাউনের কারণে কিন্তু বিলিরুবিনটা তৈরি হয়। তাহলে আপনারা জেনে রাখেন, যদি এক্সেসিভ অ্যামাউন্টের বডিতে আরবিসি ব্রেকডাউন শুরু হয়, তাহলে কিন্তু কী হবে? তাহলে কিন্তু আপনার জন্ডিস হবে। কারণ জন্ডিস হওয়ার জন্য কী লাগবে? ইয়েলো কালারেশন অফ দি স্কিন ডিউ টু প্রেজেন্স অফ বিলিরুবিন। সেই বিলিরুবিনটা কোথেকে আসছে? সেই বিলিরুবিনটা কিন্তু মেইনলি আসছে কিন্তু আপনার আরবিসি থেকে। আরবিসি ব্রেকডাউন হওয়ার পর সেই আরবিসি লিভারে ঢোকার পর সেটা কনজুগেটেড হয়ে কিন্তু বিলিরুবিন তৈরি হয়। তাহলে কোনো কারণে যদি আরবিসি ব্রেকডাউন বেড়ে যায় তাহলে কিন্তু কী হবে? জন্ডিস হবে। তাহলে আমরা একটু আসি, প্রথমে আমরা জন্ডিসের ডেফিনেশনটা বলি। জন্ডিস মে বি ডিফাইন অ্যাজ ইয়েলো ডিসকালারেশন। কোন ধরনের? হলুদাভ কালার হয়ে যাবে। কোথায় কোথায় পাবেন? স্কিন, স্ক্লেরা অ্যান্ড মিউকাস মেমব্রেন। স্কিন মানে হলো আমাদের চামড়া, বিশেষ করে হাতের তালু, পায়ের তালুতে আমরা বুঝতে পারি। হাতের তালু যেটা আমরা বলি আর কি, সোল বা পাম, এগুলোতে আমরা খুব ভালো করে বুঝতে পারি। স্ক্লেরা কোনটা? স্ক্লেরা হলো আপনার চোখের সাদা অংশটা, কেমন? আর হলো মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন কোনটায়? সব বডির সব জায়গায় মিউকাস মেমব্রেন, মাউথের মিউকাস মেমব্রেন, আইয়ের মিউকাস মেমব্রেন, সব জায়গায় মিউকাস মেমব্রেন। কেন? ইনক্রিজ বিলিরুবিন কনসেন্ট্রেশন ইন দ্য বডি ফ্লুইড অ্যাবভ নর্মাল। মানে নর্মাল যে বিলিরুবিন থাকার কথা তার চেয়ে যদি বেশি তৈরি হয় তখন কী হবে? জন্ডিস হবে। তাহলে নর্মাল সেরাম বিলিরুবিন কত? নর্মাল সেরাম বিলিরুবিন হলো 0.3 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার, 0.3 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। আমরা জন্ডিস কখন বলবো? আমরা জন্ডিস বলবো when bilirubin in plasma exceed। আমাদের জন্ডিস বলতে হলে তোমার বিলিরুবিন লেভেল কত হতে হবে? বিলিরুবিন লেভেল হতে হবে তোমার 2 থেকে 2.5 মিলিগ্রাম পার ডিএল। এটা হলো ক্লিনিক্যাল জন্ডিস। আর ল্যাটেন্ট জন্ডিস কখন বলবো? কিশোরদা, আমি একটু অনলাইন ক্লাসে আছি, আমি আপনাকে ব্যাক করব। তাহলে ক্লিনিক্যালি জন্ডিস বলার জন্য বিলিরুবিন লেভেল হতে হবে 2 থেকে 2.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। ল্যাটেন্ট জন্ডিস এটা কি? ধরেন ক্লিনিক্যালি দেয়ার ইজ নো জন্ডিস বাট সেরাম বিলিরুবিন ইজ মোর দেন নর্মাল, কত? লেস দেন 3 মিলিগ্রাম পার ডেসিলিটার, মানে সুপ্তভাবে আছে আর কি। তাহলে এই তিনটা হলো জন্ডিসের আপনার টাইপ আর কি। তাহলে জন্ডিস ডেফিনেশনটা কি? ইয়েলো কালারেশন বা ইয়েলো ডিসকালারেশন অফ দ্য স্কিন, মিউকাস মেমব্রেন অ্যান্ড স্ক্লেরা। কেন? ইনক্রিজ বিলিরুবিন কনসেন্ট্রেশন ইন দ্য বডি ফ্লুইড অ্যাবভ নর্মাল, নর্মালের চেয়েও বেড়ে গেলে। তখন যদি আপনাকে ভাইভাতে জিজ্ঞাসা করে জন্ডিসের ডেফিনেশন,
আপনি যখন এই কথাটা বলবেন তখন পরবর্তীতে আপনাকে বলবে তাহলে বিলিরুবিনের নর্মাল লেভেলটা কত, তখন বলতে হবে 0.3 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। ক্লিনিক্যাল জন্ডিস কখন বলবেন, যখন বিলিরুবিন লেভেল 2 থেকে 2.5। আর ল্যাটেন্ট কখন বলবেন, ল্যাটেন্ট বলতে হবে ক্লিনিক্যালি আপনি রুগীকে দেখে বা কোনো ইয়েলো কালারেশন নাই, কিন্তু তার বিলিরুবিন লেভেলটা 3 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম, তখন বলতে হবে এটাকে কি আপনার ল্যাটেন্ট জন্ডিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা আসি হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ জন্ডিস, কী কী টাইপের জন্ডিস হতে পারে। দুই ধরনের ক্লাসিফিকেশন বইয়ে আছে, একটা হলো আপনার প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন আর একটা হলো ক্লিনিকো প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। শঙ্কর কর্মকার, হ্যাঁ আছি, ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা, তাহলে প্যাথোফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমে বলা আছে প্রিডমিনেন্টলি আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। এগুলো কেন কেন হয় দেখেন, এক্সেস প্রোডাকশন অফ বিলিরুবিন, রিডিউস হেপাটিক আপটেক, ইম্পেয়ার্ড বিলিরুবিন কনজুগেশন। আর একটা হলো প্রিডমিনেন্টলি কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। উপরের ক্লাসিফিকেশনটা কিন্তু প্যাথোফিজিওলজিক্যালি। কেমন, আমরা যে ফেট অফ আরবিসি বলছিলাম, সেই ফেট অফ আরবিসিতে আমরা বলছি হিমটা বিলিভারডিন হয়ে, বিলিভারডিন থেকে আনকনজুগেটেড বিলিরুবিন হয়ে সেটা লিভারে যাবে, লিভারের এনজাইমের সহযোগিতায় কনজুগেটেড বিলিরুবিন কনভার্ট হবে। দ্যাট মিন্স লিভারে প্রবেশ করার আগ পর্যন্ত বিলিরুবিনটা হলো আনকনজুগেটেড, এবং লিভারে যখন প্রবেশ করবে তখন সে এনজাইমের সহযোগিতায় সেটা হয়ে যাচ্ছে কি কনজুগেটেড। তাহলে প্রথম কথাটা বলছি কি আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া, দ্যাট মিন্স এক্সেসিভ অ্যামাউন্টে আরবিসি ব্রেকডাউন হচ্ছে কোনো না কোনো কারণে, বা লিভার সেই পরিমাণ বিলিরুবিন বা বিলিভারডিনটা টেক করতে পারছে না, অথবা কনজুগেশনে কোনো ধরনের প্রবলেম হচ্ছে। এই কারণগুলোর কারণে প্রিডমিনেটেড বা প্রিডমিনেন্টলি আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হতে পারে। তাহলে আমি আবার কারণগুলো একটু বলি। একটা হলো এক্সেস প্রোডাকশন অফ বিলিরুবিন, যেমন হেমোলাইটিক অ্যানিমিয়া, রিজর্পশন অফ ব্লাড ফ্রম ইন্টারনাল হেমোরেজ, রিডিউস হেপাটিক আপটেক, যেমন গিলবার্ট সিন্ড্রোম। আপনারা এগুলো নামগুলো জেনে রাখেন, এত প্যাথোফিজিওলজিক্যালি আপনাদের যাবে না। আর একটা হলো ইম্পেয়ার্ড বিলিরুবিন কনজুগেশন, যেমন ফিজিওলজিক্যাল জন্ডিস অফ দ্য নিউবর্ন। আমরা দেখে থাকি যারা 2-3 বা 3-4 দিনের বাচ্চা, তাদের সাধারণত একটা জন্ডিস দেখা দেয়, ওটা ফিজিওলজিক্যাল। ওটা কারণ লিভার তখনও মাত্র বাচ্চাদের আস্তে আস্তে কাজ করা শুরু করে, তো কাজ শুরু করতে গেলে আরবিসি ব্রেকডাউন হচ্ছে। সে আরবিসিটা যখন আপনার আরবিসিটা যখন সেটা আস্তে আস্তে ভাঙা শুরু করবে, তখন লিভারের আপটেকটা বা কনজুগেশন করার ক্যাপাসিটি একটু কম থাকে, ওই কারণেই আপনার ফিজিওলজিক্যাল জন্ডিসটা দেখা দেয়। তাহলে এটা গেল আপনার প্যাথোফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। যেটা মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট, যেটা আপনাদের পরীক্ষা ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করা হয়, সেই ক্লাসিফিকেশনটা হলো ক্লিনিকো প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। এটা একদম 5 স্টার দেন, এটা পরীক্ষায় রিটেন বলেন, ভাইবা বলেন, এটাই বেসিক্যালি জিজ্ঞাসা করি আমরা। তাহলে সেই ক্লিনিকো প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলো কী কী? আচ্ছা স্যার, পেজ নাম্বার হলো 133 নাম্বার পেজ, 133 নাম্বার পেজ। আচ্ছা, তাহলে আসেন হেমোলাইটিক বা প্রিহেপাটিক জন্ডিস। তাহলে প্রথমে বলে দিচ্ছি, ক্লাসিফিকেশনের নামের মধ্যে বোঝা যাচ্ছে ডিফেক্টটা কোথায়। প্রিহেপাটিক, দ্যাট মিন্স লিভারের আগে কোনো সমস্যার কারণে যদি আপনার জন্ডিস দেখা দেয়, তাহলে সেই সমস্যাগুলো কি কি? একটা হলো কনজেনিটাল ডিফেক্ট ইন আরবিসি। এক্সাম্পল বলছে দেখেন, সিকেল সেল অ্যানিমিয়া,
থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথিস। ধরেন আমরা আরবিসি পড়ানোর সময় বলছিলাম আরবিসিতে কী কী চেন থেকে আলফা চেন, বিটা চেন, গামা চেন, এগুলোতে আপনার অ্যামাইনো অ্যাসিড চেনগুলো থাকে আর কি। ধরেন কোনো কারণে এদের সিকোয়েন্সগুলোতে, এদের চেনে যদি কোনো ধরনের ডিফেক্ট থাকে তাহলে কী হবে? তাহলে সেলগুলো ভেঙে যাবে না? সেলগুলো কী হবে? সেলগুলো ভেঙে যাবে। তাহলে আপনার যখন সেলগুলো এক্সেসিভ ভাঙা শুরু করবে তখন বেশি বেশি কী তৈরি হবে? বেশি বেশি হিম তৈরি হবে। বেশি বেশি হিমটা আপনার বেশি বেশি আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি করবে, ঠিক কি না? তাহলে এটাকে বলা হচ্ছে কনজেনিটাল ডিফেক্ট ইন আরবিসি। 2 নাম্বার আসেন সার্টেন ইনফেকশন। ধরেন ম্যালেরিয়া, আমরা জানি ম্যালেরিয়া একটা আপনার প্যারাসাইটিক ডিজিজ। কেমন? প্যারাসাইটিক ডিজিজ ম্যালেরিয়া, আপনার মশার কামড়ের কারণে এটা হয় আর কি। ম্যালেরিয়া প্যারাসাইটিক ডিজিজটা হয়। এই রোগে কী হয়? এই রোগে আপনার আমাদের আরবিসি বা রেড ব্লাড সেলগুলো কী হয়? ফ্রেজাইল হয়ে যায়, ব্রেকডাউন করে, এগুলো ভেঙে যায়। যে ভেঙে যাওয়ার কারণে আমরা আরবিসি যত ভাঙবে তত বিলিবার্ডিন তৈরি হবে, যত বিলিবার্ডিন তৈরি হবে তত বিলিরুবিন তৈরি হবে, যেটা আমরা প্রথমেই বলেছি। তাহলে ম্যালেরিয়া যদি হয় তাহলে কী হতে পারে? হেমোলাইটিক জন্ডিস হতে পারে। 2 নাম্বার সার্টেন ড্রাগস। কুইনাইন ড্রাগটা কী করে? তাও ব্রেকডাউন আরবিসি ব্রেকডাউন করলে আপনার বিলিরুবিন বা বিলিবার্ডিন তৈরি হবে। বিলিবার্ডিন তৈরি হলে আলটিমেট কী হবে? আলটিমেট হেমোলাইটিক জন্ডিস হবে। স্নেক ভেনম, সাপের কামড়ে। আমরা জানি অনেক ধরনের সাপ আছে, কোবরা আছে, তারপর আপনার রাসেল ভাইপার আছে। এই সাপের কামড়গুলোর কারণে আমাদের আরবিসিটা ব্রেকডাউন হয়। আরবিসি ব্রেকডাউন হলে বিলিবার্ডিন টু বিলিরুবিন, দেন দ্য জন্ডিস। আরেকটা মেইন কারণ হেমোলাইটিক অ্যানিমিয়া হওয়ার বা প্রিহেপাটিক জন্ডিস হওয়ার, সেটা হলো ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন। আপনারা যারা ল্যাবের সাথে সংশ্লিষ্ট আছেন তারা অবশ্যই জানেন কি হয়। আপনি ধরেন কারোর রক্তের গ্রুপ ও পজিটিভ, আপনি তাকে এ পজিটিভ ব্লাড দিয়ে দিলেন, তাহলে আমরা যে পড়েছিলাম যার অ্যান্টিজেন আছে ওর অ্যান্টিবডি আছে, ওর অ্যান্টিবডি না আবার ওর অ্যান্টিজেন, তার ওর অ্যান্টিজেন ওর অ্যান্টিবডির সঙ্গে রিয়েকশন করে কী হবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন করে আরবিসি ব্রেকডাউন করবে। আরবিসি ব্রেকডাউন করলে জন্ডিস হবে। অ্যান্ড লাস্ট ওয়ান ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটা আমি এখানে এখন বলবো না। আচ্ছা, সিকেল সেল অ্যানিমিয়া হলো তোমার, আমরা তাহলে তুমি ওই হিমোগ্লোবিনের ক্লাসটা মনে হয় দেখো নেই। হিমোগ্লোবিন ক্লাসে আমরা বলেছিলাম হিম এবং গ্লোবিন, কেমন? এই হিম এবং গ্লোবিন এই আরবিসি তৈরি হওয়ার জন্য হিম এবং ওদের আলফা চেন, বিটা চেন, গামা চেন, এই চেনগুলো থাকে হিমোগ্লোবিনের আর কি। হিমোগ্লোবিনে তোমার আলফা চেন, বিটা চেন, এই চেনগুলো থাকে। এই চেনগুলোতে যদি কোনো ধরনের ডিফেক্ট থাকে, দ্যাট মিনস চেনে ডিফেক্টের কারণে আরবিসি ব্রেকডাউনের কারণে যে অ্যানিমিয়াটা হচ্ছে ওটাকে বলা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, ঠিক আছে? আরবিসিটা তোমার কী হয়ে যায় জানো? আরবিসিটা তোমার সিকেল শেপ হয়ে যায় এবং আলটিমেটলি রাপচার হয়ে যায়, সেই জন্য এটাকে বলা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। আচ্ছা, তাহলে আমরা হেমোলাইটিক জন্ডিসের টাইপগুলো পারবো? যারা অনলাইনে আছেন, আমরা যে হেমোলাইটিক জন্ডিসগুলো বলছি, কনজেনিটাল ডিফেক্ট, সার্টেন ইনফেকশন, সার্টেন ড্রাগস, স্নেক ভেনম, ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন বা ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এই কথাগুলো যে একটু কমেন্টসে লিখবেন। আপনারা কমেন্টসে লিখলে আমরা একটু মনে সাহস পাই আর কি, না আমাদের স্টুডেন্টরা বুঝতেছে বা তারা পারবে, এটা মনে হয় আর কি আমার একটু। আচ্ছা, তাহলে আমরা এরপরে আসি হ্যাপাটোসেলুলার বা হ্যাপাটিক জন্ডিস। তাহলে জন্ডিসের ক্লাসিফিকেশনের মধ্যে প্রথম ক্লাসিফিকেশনটা ছিল কিন্তু হেমোলাইটিক বা প্রি হ্যাপাটিক, দ্যাট মিনস এখানে আপনার মিজান, হ্যাঁ স্যার থ্যাংক ইউ মিজান। আচ্ছা, তাহলে প্রথম কারণটা ছিল আপনার লিভারের কোনো সমস্যা নাই, লিভার ভালো আছে, লিভার সুস্থ, কিন্তু লিভারের আগে যত সব সমস্যা আরবিসি ব্রেকডাউন হয়ে যাচ্ছে বা কোনো ধরনের ড্রাগসের কারণে বা সাপের কারণে
বা রক্ত একটা গ্রুপ অন্য গ্রুপ দিয়ে দিলেন, দ্যাট মিন্স সবগুলো ছিল আরবিসি রিলেটেড কন্ডিশন। লিভার কিন্তু এখানে ওকে, লিভারে কোনো প্রবলেম নাই। এই জন্ডিসটার ক্লাসিফিকেশনটাকে বলা হয় হেমোলাইটিক জন্ডিস। সেকেন্ডলি আমরা আসবো হ্যাপাটোসেলুলার বা হ্যাপাটিক জন্ডিস। এই হ্যাপাটোসেলুলার বা হ্যাপাটিক জন্ডিসে কি হয়, এখানে দেখবেন সব ডিফেক্টগুলো কোথায়, সব ডিফেক্টগুলো কিন্তু লিভারের। তাহলে লিভারের প্রবলেমের কারণে আপনার হেমোলাইটিক বা হ্যাপাটিক জন্ডিস হবে। তাহলে নাম্বার 1 কারণ হলো দেখেন কি, ভাইরাল হ্যাপাটাইটিস। আমরা জানি ভাইরাল হ্যাপাটাইটিস যখন হয় তখন কী হয়, জন্ডিস হয়। দেখেন না কী হয়েছে, হ্যাপাটাইটিস হচ্ছে। কীভাবে বুঝবেন জন্ডিস চলে আসছে? কেন? লিভারের যে কাজ, বিলিরুবিনকে কনজুগেট করা, সেটাকে লিভার থেকে ইন্টেস্টাইন দিয়ে বের করে দেওয়া, ইউরিন দিয়ে বের করে দেওয়া, ওই কাজগুলো করতে পারছে না। তাহলে কী হবে, ভাইরাল হ্যাপাটাইটিসে। 2 নাম্বার ক্রনিক অ্যালকোহলিক হ্যাপাটাইটিস। যারা প্রলং টাইম ধরে অ্যালকোহল খায় তাদের লিভারের সমস্যা হয়, লিভার নষ্ট হয়ে যায়, তাদেরও জন্ডিস হতে পারে। নাম্বার 4 লিভার সিরোসিস। লিভার সিরোসিসটা কেন হয়? লিভার সিরোসিস বাংলাদেশে, লিভার সিরোসিস মানে হলো, আপনারা কম বেশি সবাই লিভার সিরোসিস ডিজিজটার নাম শুনেছেন। লিভার সিরোসিসে কী হয়, লিভারটা সিঙ্ক করে যায়। লিভারে যে সেলগুলো আছে, প্যারেনকাইমাগুলো আছে, এগুলো আস্তে 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 নষ্ট হতে থাকে। নষ্ট হয়ে গিয়ে লিভারটা ছোটো হয়ে যায়। আমাদের বাংলাদেশে লিভার সিরোসিস হওয়ার মূল কারণ হলো হ্যাপাটাইটিস বি অ্যান্ড সি ভাইরাস এবং অ্যালকোহল। আরও অন্যান্য অনেকগুলো কারণ আছে, কিন্তু তার মধ্যে আমাদের বাংলাদেশে লিভার সিরোসিস হওয়ার অন্যতম কারণ হলো এই অ্যালকোহল এবং হ্যাপাটাইটিস বি অ্যান্ড সি। 4 নম্বরে বলছে কি, ইনফেকশন, ইয়েলো ফিভার, সেপ্টিসেমিয়া। ইয়েলো ফিভারটা কি? এটা একটা ভাইরাল ডিজিজ। স্যার শুধু 6টি পয়েন্ট বললে হবে? হ্যাঁ, এটা তো কজ, আপনি আমার কথা, এটা হলো কজ। তো হেমোলাইটিক জন্ডিসের কজগুলো কী কী? এই 6টা কারণ। আর নাই তো, এইগুলোই তো আছে, এইগুলোই সব কারণ। এখানে সবগুলো কারণে বলা আছে, আর কোনো কারণ নেই। শুধু এই 6টা পয়েন্ট বললে হবে। যদি হেমোলাইটিক জন্ডিসের ক্লাসিফিকেশন বলে, হেমোলাইটিক জন্ডিসের এই হলো হেমোলাইটিক জন্ডিস হওয়ার কারণ, এই 6টা বললে হবে। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ইনফেকশনে। তাহলে ইনফেকশনের মধ্যে কী কী? ইয়েলো ফিভার এবং সেপ্টিসেমিয়া। আর পয়জন, আর্সেনিক পয়জন, ক্লোরাইড পয়জন। তাহলে কেউ যদি লং টার্ম ধরে আর্সেনিক ইনটেক করে বা ক্লোরাইড দিয়ে আপনার পয়জনিং হয়, তাহলে তাদের কিন্তু কী হবে, হ্যাপাটোসেলুলার বা হ্যাপাটিক জন্ডিস আসবে। ঠিক আছে? তাহলে আমরা হ্যাপাটোসেলুলার বা হ্যাপাটিক জন্ডিস পারবো কি না? আশা করি পারবো, না পারার কিছু নেই। 3 নাম্বার ক্লাসিফিকেশন বা অবস্ট্রাকটিভ অর পোস্ট হ্যাপাটিক জন্ডিস। দেখেন, ধরেন প্রথম কারণটা ছিল আরবিসি রিলেটেড কারণ, লিভারের, ঠিক আছে। 2 নম্বরটা হলো লিভার রিলেটেড কারণ, লিভারের প্রবলেম। 3 নাম্বারটা হলো লিভারও ভালো আছে, আরবিসিরও তেমন একটা কোনো প্রবলেম নাই, কিন্তু যে বিলিরুবিন তৈরি হয়ে সেটা অ্যাস্টারকোবিলিন বা ইউরোবিলিনেজেন হচ্ছে, সেগুলো যে অ্যাসক্রিয়েশন হবে, এই অ্যাসক্রিয়েশন হওয়ার সময় সমস্যা। দ্যাট মিন্স এগুলো প্রপারলি অ্যাসক্রিয়েশন হতে পারছে না। কেমন? এগুলো প্রপারলি অ্যাসক্রিয়েশন হতে পারছে না। আমি একটু আবার আগে ডায়াগ্রামটাতে চলে আসি, তাহলে আবার এটা বুঝবেন। এই যে আমি বললাম, ডায়াগ্রামটা একটু দেখেন। বিলিরুবিনটা ইউরোবিলিনেজেন হয়ে কিডনি দিয়ে ইউরিন হয়ে চলে যাবে, আর অ্যাস্টারকোবিলিনোজেনটা আপনার ইন্টেস্টাইনে প্রবেশ করে অ্যাস্টারকোবিলিন হয়ে স্টুল দিয়ে চলে যাবে। তাহলে এদূর পর্যন্ত কিন্তু লিভারের কাজ শেষ। কতদূর পর্যন্ত? এখানে পর্যন্ত লিভারের কাজ শেষ। লিভার আপনার জাস্ট লিভার কী করবে, লিভার শুধু আনকনজুগেটেড বিলিরুবিনটাকে কী করবে, বিলিরুবিন করে দিছে। আনকনজুগেটেড বিলিরুবিনটাকে লিভার কী করছে, বিলিরুবিন করে দিচ্ছে। লিভারে কিন্তু এরপর আর কোনো কাজ নেই। সেই বিলিরুবিনটা আপনার বাইল ডাক্ট বা হ্যাপাটিক ডাক্ট হয়ে
জি স্যার, সেপ্টিসেমিয়া কি? আচ্ছা, সেপ্টিসেমিয়া বলছি, তার আগে আমি এটা শেষ করে দিই। তাহলে এরপর এই অ্যাস্ট্রাকোবিলিনেরিনটা কমন বাইল ডাক্ট হয়ে ইন্টেস্টাইন বা কিডনিতে যাওয়ার পর এগুলো অ্যাসিকেশন হয়ে চলে গেল। তাহলে ধরেন তিন চার, আচ্ছা, তাহলে আপনারা দেখেন, তাহলে সেই অ্যাসক্রিয়েশনে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে হবে কি অবস্ট্রাকটিভ বা পোস্ট হেপাটিক জন। এখানে একটা কোয়েশ্চেন সাজ্জাদ বলেছেন, সেপ্টিসেমিয়া কি? সেপ্টিসেমিয়া হলো এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যখন আপনার বডিতে এক্সেসিভ বা সুপার অ্যাডেড বা সুপার ইনফেকশন হবে, মানে এক্সেসিভ ব্যাকটেরিয়া আপনার বডিতে যখন আক্রমণ করবে, সেই ব্যাকটেরিয়ার আপনার রাপচার হয়ে সেই আপনারা যদি এর মধ্যে মাইক্রোবায়োলজি ক্লাস করে থাকেন তাহলে আপনাদেরকে স্যার নিশ্চয়ই বলছে ব্যাকটেরিয়া দুই ধরনের হয়, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো যখন আপনার বডিতে ইনফেকশন করে, ওইগুলো রাপচার হয়ে ওদের পয়জনগুলো বা ওদের সাবস্টেন্সগুলো ব্লাড রিলিজ করে দেয়, যার কারণে বডিতে সাইটোকম আপনার এক্সেসিভ সাইটোকাইন সিনথেসিস হবে, বডির ফিভার চলে আসবে। ওই কন্ডিশনটাকে বলা হয় কি? সেপ্টিসেমিয়া। দ্যাট মিনস সুপারএডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠিক আছে? তখন কিন্তু আরবিসি ব্রেকডাউন হবে। তাহলে আমরা আসি আপনার অবস্ট্রাকটিভ অর প্রিহ্যাপাটিক জন্ডিস। প্রথমে বললো কি ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস, তার মানে কি ইন্ট্রাহেপাটিক মানে লিভার থেকে সেগুলো বেরোতে পারছে না। কি কি? ড্রাগ ইনডিউসড অ্যালকোহল, প্রাইমারি ভিলিয়ারি সিরোসিস এবং ভাইরাল হেপাটাইটিস। ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস মানে হলো লিভারেরই কোনো প্রবলেমের কারণে এগুলো হচ্ছে। দ্যাট মিনস লিভারের ঝামেলার কারণে এগুলো আপনার কনজুগেশন হয়ে বের হয়ে আসতে পারছে না। ওই কারণগুলো কী কী? ড্রাগ, অ্যালকোহল, প্রাইমারি ভিলিয়ারি সিরোসিস এবং আপনার ভাইরাল হেপাটাইটিস। 2 নম্বর আমরা বলছি কি এক্সট্রাহেপাটিক কোলেস্টেসিস। লিভার ওকে, বাট লিভার থেকে এক্সক্রিয়েশন হয়ে যে ডাক্টগুলো দিয়ে বের হয়ে আসবে ওগুলোতে একটু প্রবলেম। তাহলে ওগুলোতে কী প্রবলেম দেখেন। ওকে সাজ্জাদ, ইনফেকশন অফ গল স্টোন ইন কমন বাইল ডাক্ট। ইনফেকশন অফ গল স্টোন ইন কমন বাইল ডাক্ট আপনারা অ্যানাটমিতে পড়ছেন। অ্যানাটমিতে আমরা আমি একটু ডায়াগ্রাম এঁকে দেখাই, একটা মিনিট ধরেন, আমি একটা পেজ, আমি একটা কলম নিই, একটু আপনাদেরকে আমি ডায়াগ্রাম এঁকে দেখাই। আচ্ছা, আমি বলেছিলাম কি মানে ওই লিভারের স্ট্রাকচার একটু দেখানোর জন্য আর কি। ধরেন এটা হলো লিভার, কেমন? এটা হলো লিভার। লিভার থেকে আপনার কী বের হয়? আপনার বাইল
ক্যানালগুলি বের হবে, কমন বাইল ডাক্ট, দেন গল ব্লাডার। আপনারা যদি লিভারের ডায়াগ্রাম দেখেন বা স্ট্রাকচারটা দেখেন, দেখবেন দেখা যাচ্ছে কি, দাঁড়ান একটু, আসলে আশা করি এখন দেখা যাচ্ছে কেমন। এটা হলো লিভার, এটা হলো রাইট হেপাটিক ডাক্ট, এটা হলো কমন বাইল ডাক্ট, এটা হলো বিলিরুবিন, কেমন। এটা হলো আপনার গল ব্লাডার আর কি, গল ব্লাডার। আপনার বিলিরুবিন বা বিলিভার্ডিনগুলো আপনার সরাসরি এই ডাকগুলো হয়ে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে হোল বডির সার্কুলেশন হয়ে যায়। এক্সট্রা হেপাটিক কোলেস্টেসিস বা এক্সট্রা হেপাটিক কোলেস্টেসিস যে কারণটা বলছে এখানে আপনার কী হয় দেখছেন, আপনার বলছে কি ইনফেকশন অফ গল স্টোন ইন কমন বাইল ডাক্ট। ধরেন স্টোনটা আপনার এখানে একটা পাথর হয়ে বসে আছে, তাহলে দেখেন এখানে আপনি লিভারে বিলিরুবিন আসছে, সেটা আপনার কনজুগেটেড বিলিরুবিন হলো, কনজুগেটেড বিলিরুবিন হওয়ার পর সেটা রাইট হ্যান্ড হেপাটিক ডাক্ট হয়ে আপনার সরাসরি গল ব্লাডার আসবে। গল ব্লাডার থেকে বিভিন্ন ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আপনার ইন্টেস্টাইনে যাবে, ইন্টেস্টাইনে কিছু চলে যাবে, আর কিছু যাবে কোথায়, কিডনিতে যাবে। এখন ধরেন এখানে একটা স্টোন হওয়ার কারণে এই বাইলগুলো আর এখানে আসতে পারছে না, তাহলে কী হবে, এগুলো সবগুলো ব্যাকফ্লো হবে না, লিভারে জমা থাকবে না। এই তাহলে ইনফেকশন অফ গল স্টোন ইন কমন বাইল ডাক্ট নাম্বার 1। 2 নম্বর হলো কার্সিনোম অফ দ্য হেড অফ প্যানক্রিয়াস। কার্সিনোম অফ হেড অফ প্যানক্রিয়াসটা কীভাবে ইনভলভড, আসলে এগুলো বুঝছেন না, এগুলো সবগুলো মানে পড়ানোর সময় একটা স্টুডেন্টের মাথায় ফিজিওলজি এমন একটা জিনিস, ফিজিওলজি পড়ানোর সময় একটা স্টুডেন্টের মাথায় অ্যানাটমি খুব ভালোভাবে থাকতে হবে। আপনার মাথায় যদি অ্যানাটমি খুব ভালোভাবে না থাকে তাহলে আপনি ফিজিওলজি বুঝে মজা পাবেন না, কারণ অ্যানাটমি দেখছেন, ফিজিওলজি সেই রাস্তায় মিলাবেন। যেমন এখানে আসছে কথাটা বলছি সি হেড অফ প্যানক্রিয়াস, তাহলে আপনার মাথায় আসতে পারে সি হেড অফ প্যানক্রিয়াসের সাথে জন্ডিসের কী সম্পর্ক। দেখেন এই আপনার এই জায়গায় কিন্তু কী থাকে জানেন, এই জায়গায় থাকে কিন্তু প্যানক্রিয়াস, এই জায়গায় থাকে কি, এই জায়গায় থাকে আপনার প্যানক্রিয়াসটা থাকে। এই যে আমি যেটা আঁকলাম, দেখছেন না, এখানে থাকে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের কটা পার্ট, হেড, নেক, বডি, টেল। টেল, হেড, বডি, নেক এবং বডি, এটা হলো সি হেড, কার, প্যানক্রিয়াসের হেড। প্যানক্রিয়াসের হেডটা কিন্তু এখানে আছে, কেমন। ধরেন এখানে কোনো মেলিগনেন্সি হলো, আমরা জানি মেলিগনেন্সি মানে বড় ধরনের গ্রোথ, তাহলে সেটা বড় হয়ে কী করবে, বড় হয়ে যাবে, বড় হয়ে এসে কোটার উপর প্রেশার ক্রিয়েট করতেছে, গল ব্লাডারের কমন বাইল ডাক্টের উপর প্রেশার ক্রিয়েট করবে। প্রেশার ক্রিয়েট করলে আলটিমেট এটা কী হয়ে যাবে, এই রাস্তাটা অবস্ট্রাক্টেড হয়ে যাবে। তাহলে এই রাস্তাটা অবস্ট্রাক্টেড হয়ে গেলে এখানে আর কী হবে না, বাইল ফ্লোটা হবে না। আলটিমেট বাইল ফ্লো না হলে কী হবে, আপনার বিলিরুবিনগুলো বের হয়ে আসতে পারবে না, আর বিলিরুবিন বের হয়ে আসতে না পারে মানে আপনার অবস্ট্রাকটিভ জন্ডিস। এরপর আসেন স্ট্রাকচার অফ কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট যেটা আছে সেটা স্ট্রিক্ট হয়ে যাওয়া, মানে ওই যে দেখালাম যে পাথওয়েটা দেখালাম, এই পাথওয়েটা যে কমন বাইল ডাক্ট, এই রাস্তাটা কোনো কারণে আপনার এটা নর্মালি যদি এতটুকু থাকে, এটা যদি এরকম হয়ে যায়, ন্যারো হয়ে যায়, এই ন্যারো হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে স্ট্রাকচার। লাস্ট ওয়ান হলো অ্যাসকেরিস ইনফেকশন ইন কমন বাইল ডাক্ট। অ্যাসকেরিসটা কি, এটা হলো আপনার হেলমিন্থ, অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস। এই অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস যদি আপনার ইনফেকশন হয় কমন বাইল ডাক্টে, তাহলে সেই বিলিরুবিনগুলো, কনজুগেটেড বিলিরুবিনগুলো বের হয়ে আসতে পারবে না। সেই কনজুগেটেড বিলিরুবিনগুলো বের হয়ে আসতে না পারলে আলটিমেট এখানে কী হবে, জন্ডিস হবে। অ্যান্ড লাস্ট ওয়ান, প্রেশার ফ্রম আউটসাইড বডি বাই অ্যানলার্স celiac lymph node. Pressure from outside the body by celiac lymph node. তাহলে দেখেন এই যে আমি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আজকে যতগুলো টপিকস পড়াচ্ছি, ফেট অফ আরবিসি, জন্ডিস এবং আপনার জন্ডিসের ক্লাসিফিকেশন,
এই আজকের টপিকগুলো কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো সবগুলোই পরীক্ষায় আসবে, কিন্তু এইগুলো কিন্তু মাস্ট, মানে যদি এই চ্যাপ্টার থেকে দু একটা কোয়েশ্চেন আসে এই কোয়েশ্চেনগুলোই আসবে। এগুলো একটু আমি যা বলছি তা একটু বোঝার চেষ্টা করেন পারছেন কি না। আমি জাস্ট একটা মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে। আমি যে কজগুলো বলছি আপনারা কজগুলো একটু হুট করে রিভিউ করে নেন। রিভিউ করলে আমরা পরবর্তী আর একটা টপিক্সে চলে যাব। আপনার ল্যাবরেটরি টেস্ট, এটাও 5 স্টার, এটা একদম এটা ইনভেরিয়েবলি সব পরীক্ষায় আসবে এই জিনিসটা। হাউ ডিফারেন্ট ক্লিনিক্যালি আপনি কীভাবে হেমোলাইটিক জন্ডিস বা হেপাটোসেলুলার জন্ডিস বা অফসাইড জন্ডিস ডিফারেন্সিয়েট করবেন, এটা একদম ইনভেরিয়েবলি পরীক্ষায় আসবে। আমি একটা মিনিট সময় দিচ্ছি, আপনারা উপরের ক্লাসিফিকেশনের কারণগুলো দেখেন, তাহলে আমি পরেরটাতে নামবো। যাদের রেশন নেই তারা রেশন লাগায় না। মিজান বলতেছে আজকে আর পড়াই না, আজকে আর না পড়ালে কীভাবে হবে? অল্পতেই যদি হয়ে যান, ফিরে হয়ে গেলে কীভাবে হবে? কি বলো বাকিরা, কি বলেন বাকিরা, কি বলেন? আজকে আর পড়াবো না? এই শুধু দুইটা টপিক্স, শুধু দুইটা টপিক্স পড়লে হবে না তো, অনেকগুলো পড়া বাকি না, এগুলো শেষ করতে হবে তো আমাদেরকে। আচ্ছা বাকিরা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছেন আজকে আর না পড়াতে, আজকে আর পড়াবো না। মিজান একটু আমার সাথে যোগাযোগ করবেন। মিজান দেখি আরও কিছু আরেকটা ক্লাস এক্সট্রা নেওয়া যায় কিনা আর কি, কেমন? তাহলে আজকে যেগুলো পড়িয়েছি আরবিসি ব্রেকডাউন বা ফেট অফ আরবিসি, আচ্ছা জন্ডিস শেষ করে দিই, ঠিক আছে তাহলে। ওকে আচ্ছা, তাহলে এবার আসেন ল্যাবরেটরি ফাইন্ডিংস অফ জন্ডিস। আমরা কীভাবে বায়োকেমিস্ট্রি বা ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে হেমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস, কীভাবে আমরা এই তিনটা জিনিস আমরা কী করতে পারবো, ডিফারেন্সিয়েট করতে পারবো। আচ্ছা দেখেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটা হলো হেমোলাইটিক জন্ডিস, আপনারা উপরের ক্লাসিফিকেশনটা মাথায় রাখবেন। উপরের ক্লাসিফিকেশনের যে কারণগুলো বলেছে ওই কারণগুলো মাথায় রাখবেন, তাহলে দেখবেন এই ডিফারেন্সটা খুব ইজি হয়ে যাবে। হেমোলাইটিক, একটা হলো হেপাটোসেলুলার, একটা হলো অবস্ট্রাকটিভ। তাহলে প্রথম পয়েন্টটাতে আসেন সেরাম বিলিরুবিন। কেমন? হেমোলাইটিক জন্ডিস, দেখেন এখানে কিন্তু আপনার লিভারের কোনো সমস্যা নেই, সমস্যা হলো আরবিসি ব্রেকডাউন হচ্ছে। তাহলে কী হবে, হেমোলাইটিক জন্ডিসে আপনার সেরাম বিলিরুবিন পরিমাণ বেড়ে যাবে এবং সেটা ম্যাক্সিমাম হবে কি আনকনজুগেটেড হওয়ার কারণ হলো কি, যত এক্সেসিভ আরবিসি ব্রেকডাউন হবে, লিভারের তো একটা ক্যাপাসিটি আছে, ধরেন লিভারের ক্যাপাসিটি হলো আজকে 1 ঘন্টার মধ্যে 10টা বিলিরুবিনকে কনজুগেট করা। এখন ধরেন 1 ঘন্টার মধ্যে 30টা আরবিসি ব্রেকডাউন হয়ে গেল, তাহলে সে 10টাকে কী করবে, 10টাকে কনজুগেট করবে,
বাকি 20টাকে তো সে কনজুগেট করতে পারবে না, তাহলে কী হবে, আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে। হেপাটোসেলুলার জন্ডিস, এখানেও আপনার সেরাম বিলিরুবিন রেস্ট, তবে এখানে কনজুগেটেড এবং আনকনজুগেটেড দুটাতেই বাড়বে। দুটাই বাড়ার কারণ কি? দুটাই বাড়ার কারণ হলো আপনার লিভার মোটামুটি ড্যামেজ হয়ে বসে আছে, সেখানে লিভার কিছু কাজ করতে পারবে, কিছু কাজ করতে পারবে না। সেই কারণে কিছু কনজুগেট হবে, কিছু কনজুগেট হবে না। ওই কারণেই বোথ কনজুগেটেড এবং আনকনজুগেটেড বিলিরুবিন পরিমাণ বেড়ে যাবে। অবস্ট্রাকটিভ জন্ডিস, দেখেন এখানেও সেরাম বিলিরুবিনের পরিমাণ বাড়বে, কিন্তু সবগুলো কনজুগেটেড হওয়ার কারণ কি? কারণ লিভারের তো কোনো সমস্যা নাই, লিভার তো ওকে আছে, লিভার সবগুলোকে কী করতে পারছে, আপনার কনজুগেট করতে পারছে। তাহলে লিভার যেহেতু কনজুগেট করতে পারছে বিলিরুবিনটাকে, তাহলে তো আনকনজুগেটেড হওয়ার কোনো কারণ নেই, সবগুলো কী হবে, কনজুগেটেড হবে। 2 নম্বর আসেন, অ্যালকালাইন ফসফেরেস নামে একটা এনজাইম। দেখেন হেমোলাইটিক জন্ডিসে অ্যালকালাইন ফসফেরেস বলেন, এএসটি বা অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেস বা অ্যালকালাইন অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেস বা এইচজিওটি এইচজিবিটি প্রথম মিন বলেন, আর সেরাম অ্যালবুমিন বলেন, সবগুলো কিন্তু কি একটু সহজভাবে মনে রাখার জন্য সবগুলি হলো নর্মাল। হেমোলাইটিক জন্ডিসে যতগুলো বায়োকেমিক্যাল মার্কার আছে, অ্যালকালাইন ফসফেটেস, এএসটি, এএলটি, প্রথম মেন টাইম, সেরাম বিলিরুবিন, সবগুলো কি, সবগুলো আপনার নর্মাল থাকবে। কিন্তু হেপাটোসেলুলার জন্ডিসে আপনার অ্যালকালাইন ফসফেরেসটা যদিও স্মল রাইস হবে, কিন্তু বাকি দুইটা এইচজিওটি এবং এইচজিপিটি দুটোটা অনেক বেশি রেস থাকবে, প্রথম মিন টাইমটা প্রলং হবে। সেরাম অ্যালবুমিন লো, যেহেতু লিভারের সমস্যা, প্রোটিন তৈরি হচ্ছে না, সেই অ্যালবুমিনটা সেরামে কমে যাবে। আপনি আমি দুটা জাস্ট কথা বলে রাখি, এই দুটা কথা মনে রাখলে মোটামুটি অনেকগুলি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটা হলো দেখেন, আপনি হেমোলাইটিক থেকে হেপাটোসেলুলার, হেমোলাইটিকে সব বায়োকেমিক্যাল মার্কারগুলো নর্মাল, হেপাটোসেলুলারে অনলি অ্যালকালাইন ফসফেটেসটা আংশিক বাড়বে, বাকি সবগুলো অনেক বেশি বাড়বে, হাই রাইস হবে এবং প্রথম মিন টাইমটাও প্রলং থাকবে। তাহলে হেমোলাইটিকের সঙ্গে হেপাটোসেলুলারের ডিফারেন্সিয়েট করার জন্য হেমোলাইটিকের সবগুলো নর্মাল, আর এখানে এইচজিপিটি এবং এইচজিওটি কী হবে, প্রলং হবে বা রাইস করবে। আবার হেপাটোসেলুলারের সাথে অবস্ট্রাকটিভ জন্ডিসের ডিফারেন্সিয়েট করার অন্যতম পয়েন্ট হলো অ্যালকালাইন ফসফেটেস। এই অ্যালকালাইন ফসফেটেসটা হেপাটোসেলুলারে নর্মাল, অবস্ট্রাকটিভে স্মল রাইস, কিন্তু অবস্ট্রাকটিভে অনেক বেশি রাইস করবে এবং হেপাটোসেলুলারে খুব স্লাইট রাইস করবে, খুব অল্প পরিমাণে রাইস করবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসেন হেমাটোলজিক্যাল টেস্ট। হেমাটোলজি টেস্ট করলে আপনি হেমোলাইটিক জন্ডিসে ফাইন্ডিংস অফ হেমোলাইটিক অ্যানিমিয়া পাবেন, লিউকোপেনিয়া পাবেন হেপাটোসেলুলারে, আর অবস্ট্রাকটিভ জন্ডিসে কোনো ধরনের কিছু পাবেন না। যদি আপনি ইউরিন টেস্ট করেন, বিলিরুবিন, ইউরোবিলিনোজেন, বাইল সল্ট, হেমোলাইটিক জন্ডিসে ইউরোবিলিনোজেনের পরিমাণ অবশ্যই বেড়ে যাবে, বাকি দুইটা অ্যাবসেন্ট থাকবে। হেপাটোসেলুলার জন্ডিসে আপনার ইউরোবিলিনোজেন নর্মালও থাকতে পারে, ইনক্রিজও করতে পারে। অবস্ট্রাকটিভ জন্ডিসে কিন্তু কী হবে, এগুলো ডিক্রিজ করবে, বাকি দুইটা প্রেজেন্ট থাকবে। স্টুল, হেমোলাইটিকে ডার্ক স্টুল হবে, হেপাটোসেলুলারে হবে আপনার নর্মাল কালার অর পেল, এবং অবস্ট্রাকটিভে হবে পেল। নর্মাল কালার বাল্কি ফ্রদি ডিউ টু হাই ফ্যাট কন্টেন্ট, এক্সেসিভ ফ্যাট থাকার কারণে। আপনারা এই অবস্ট্রাকটিভ জন্ডিসের স্টুলে হাই ফ্যাট কেন থাকবে, এই জিনিসটা একটু মাথায় রাখেন। আমি বলি, আমাদের বডিতে যে ফ্যাট সাবস্টেন্সগুলো আছে বা ফ্যাটি অ্যাসিড বা টাইসাইল গ্লিসারল বা গ্লিসারলগুলো আছে, এই ফ্যাটি অ্যাসিডগুলো অ্যাবজর্পশন হওয়ার জন্য বা ডাইজেশন হওয়ার জন্য কোন এনজাইম প্রয়োজন হয়, যে এনজাইম বাইল সল্টের প্রয়োজন হয়। এই বাইল সল্টগুলো কোথেকে আসে,
লিভার থেকে আসবে। যেহেতু অবস্ট্রাকটিভ জন্ডিস, অবস্ট্রাকশন ইন দ্য কমন বাইল ডাক্ট বা দ্য পাথওয়ে অফ দ্য বাইল ফ্লো, তাহলে ফ্যাটটাকে অ্যাবজর্পশন বা ডাইজেশন করার জন্য যে এনজাইমগুলোর প্রয়োজন হয় সেই এনজাইমগুলো কী হবে, আসতে পারবে না। তাহলে ফ্যাটটা কী হবে না, ফ্যাটটা অ্যাবজর্পশন হবে না বা ডাইজেশন হবে না। তাহলে ওই ফ্যাটটা আনঅল্টার্ড ফর্মে স্টুলের সাথে চলে যাবে। সেই জন্য আমরা কী পাবো, হাই ফ্যাট কন্টেন্ট পাবো অবস্ট্রাকটিভ জন্ডিসের স্টুলে। আচ্ছা, এরপর আসেন অ্যাস্টারকোবিলিনোজেন। অ্যাস্টারকোবিলিনোজেনটা আপনার হেমোলাইটিক জন্ডিসে ইনক্রিজড, হেপাটোসেলুলার জন্ডিসে ডিক্রিজ এবং অবস্ট্রাকটিভ জন্ডিসও আলটিমেট ডিক্রিজ করবে। কিছু স্পেশাল টেস্ট করতে পারেন, কি যেমন ভাইরাল মার্কার করলে হেমোলাইটিক জন্ডিসে কোনো লাভ হবে না, কিছুই পাওয়া যাবে না। কিন্তু হেপাটোসেলুলার জন্ডিসে ভাইরাল মার্কারগুলো করলে বিভিন্ন ভাইরাল অ্যান্টিজেন বা সাবস্টেন্সগুলো আপনারা পাবেন। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের জন্ডিস বা জন্ডিসের ডিফারেন্সিয়েট পয়েন্ট, কীভাবে কী করবেন, কোনটা থেকে কোনটা ডিফারেন্সিয়েট করবেন। এই চ্যাপ্টারটা আপনারা আজকেই বাসায় পড়ে ফেলবেন। আমরা আগামী ক্লাসে আপনার এই হোয়াইট ব্লাড সেল দিয়ে শুরু করব। আর আমি 1 মিনিট সময় দিচ্ছি, যদি কোনো কোয়েশ্চেন থাকে অনলাইন স্ক্রিনে করেন, আর না থাকলেও পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগে আমি 2 মিনিট সময় দিব, এখানে করতে পারবেন। তবে আজকে যা পড়ালাম তা যতগুলো কোয়েশ্চেন পড়েছে সবগুলো কোয়েশ্চেনই কিন্তু পরীক্ষায় আসবে, একটা কোয়েশ্চেনও পরীক্ষায় বাদ যাবে না। এগুলো কিন্তু সবগুলো ফাইনাল পরীক্ষায় আসবে। এই যে ফেট অফ আরবিসি, জন্ডিস এবং জন্ডিসের ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো, এই তিনটাই কিন্তু আপনার ফাইনাল পরীক্ষায় আসবে। যারা আপনারা অনলাইনে আছেন সবগুলো এই কোয়েশ্চেনগুলো এক্সট্রা মার্ক দিয়ে রাখেন, এগুলো ভালো করে পড়েন। তাহলে আমরা এখানে আজকে শেষ করি। ধন্যবাদ সবাইকে।